সকলের সঙ্গে কথা বলেছেন, বলে তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে বলেছেন ফার্স্ট হাফ অফ এপ্রিল তিনি এটা আয়োজন করতে চান। তারপরে এখানে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধান ব্যক্তির সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনাকে আমরা সবসময় ভালো চোখেই দেখি, কিন্তু জয়েন্ট স্টেটমেন্ট উইথ অ্যান পলিটিক্যাল পার্টি বাই দি গভর্নমেন্ট ইজ নট ট্র্যাডিশনালি রাইট। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেন। এরপর একটি দলের সাথে বৈঠক শেষে নির্বাচনের সময় আবারও পরিবর্তন করা যুক্তিসঙ্গত নয়। গত 18 জুন বুধবার শিশির মনির সাপোর্টার ফ্রম ইউকে কর্তৃক পূর্ব লন্ডনের লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত মিট দি প্রেস অনুষ্ঠানে কথাগুলো বলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও কমিউনিটি ব্যক্তিত্ব আবু সালেহ ইয়াইয়ার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং সুনামগঞ্জ 2 আসন থেকে সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির সংস্কার, বিচার ব্যবস্থা ও বাংলাদেশের আইনের শাসনের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরপর উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক এই সেক্রেটারি জেনারেল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা মাহিন উদ্দিন মজুমদার ও আব্দুর রব প্রমুখ। দর্শক চাহিদা বিবেচনায় রেখে মিট দি প্রেস অনুষ্ঠানে সংবাদকর্মীদের প্রশ্ন উত্তরের চম্বুক অংশ সংযুক্ত করা হলো। রাজনৈতিক দলগুলোর কোনো সংস্কারের দাবি কেন ওঠেনি? দিস ইজ ভেরি ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। রাজনৈতিক দলগুলোর সংস্কারের প্রশ্ন কেউ কেউ টকশোতে তুলে, কেউ কেউ বিভিন্ন জায়গাতে তুলছে। রিফর্ম কমিশনের যেটা নির্বাচন সংস্কার রিপোর্ট, যদি কেউ পেয়ে থাকেন সেই রিপোর্টটা, এই রিপোর্টটার ডিটেলস পড়লে দেখবেন এখানে রাজনৈতিক দলের কিছু সংস্কারের কথাও বলা হয়েছে। কিন্তু যেহেতু রাজনৈতিক দলই মূল আলোচ্য বিষয়, তারা নিজেদের উইকনেস নিজেরা কেউ বলতে রাজি না। ফলে আমার মনে হয় আপনারা যারা আছেন কনসাস সিটিজেন, আপনাদের এই কথা স্ট্রংলি তোলা উচিত, বাংলাদেশের জনগণকেও এটা স্ট্রংলি তোলা উচিত যে পলিটিক্যাল পার্টি রিফর্ম ইজ দ্য প্রি কন্ডিশন অফ কনস্টিটিউশনাল রিফর্ম। আদারওয়াইজ কনস্টিটিউশনাল রিফর্ম উইল নট ফাংশন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। দেশের যে অন্যান্য দলগুলো রয়েছে তাদেরকে অবজ্ঞা করা হয়েছে কিনা? হ্যাঁ, আপনি কোনো ইন্টারিম গভর্নমেন্টের প্রধান যখন তিনি একটা নেশনকে অ্যাড্রেস করে একটা বক্তৃতা দিয়ে যখন একটা ডেট লিমিটের কথা বলেন, এরপরে পার্টিকুলার একটা দলের সঙ্গে কথা বলে যদি আরেকটা কথা উনি বলেন, তাহলে ইন দ্য মাইন্ড অফ দ্য অর্ডিনারি পাবলিক কনফিউশন উইল বি ক্রিয়েটেড। ইটস নট প্রপার, আমি বলছি ইটস নট জাস্টিফাইড। বৈঠকের বিরুদ্ধে আমরা নই, সার্টেনলি বৈঠক করবেন, সকলের সঙ্গেই করবেন, যখন যা ইচ্ছা তার সঙ্গে বৈঠক করবেন। ডেমোক্রেসিতে আলোচনাই সমাধান, আলোচনা করেই করবেন, কিন্তু সেটা ডাজ নট সাউন্ড গুড এবং এটা দেখতেও ভালো দেখা যায় না। একটা ইংরেজিতে কথা আছে যে জাস্টিস ইজ নট অনলি বি ডান, ইট মাস্ট বি সিন টু হ্যাভ বিন ডান। বিচার করছেন এটা বললেই হবে না, বিচার যে করছেন এটা দেখতেও হবে। এই দৃষ্টিকোণ থেকে দ্যাট ওয়াজ নট গ্রামাটিক্যালি কারেক্ট। আমাদের দেশের যে নতুন প্রজন্ম, এই নতুন প্রজন্মের সঙ্গে আপনাদের দেশের সেকেন্ড প্রজন্মের মিল আছে। আমাদের দেশের নতুন প্রজন্মের লোকেরা স্ট্রেইট ফরওয়ার্ড সলিউশন চায়, তারা অযথা রাজনৈতিক প্যাচাল পছন্দ করে না, তারা সলিউশন ধর্মী পলিটিক্স চায়, তারা অযথা কমিটমেন্টকে পছন্দ করে না। তাদের ল্যাঙ্গুয়েজ হলো সলিউশন কিভাবে হবে এটা বের করতে পারবে যারা, তাদেরকেই তারা ক্যাপেবল লোক মনে করে। তাদেরকে আমরা যখন এলোমেলো কথা বলি বা আগের জেনারেশন রাজনীতিবিদরা যখন গোজামিলের আশ্রয় নেন, তখন আমাদের দেশের নতুন জেনারেশন লোকেরা টিজ করে, হাসে। এবং একটা বড় প্রজন্ম আছে যারা রাজনৈতিক নেতৃবৃন্দের এই ইররেসপন্সিবল আচরণের কারণে রাজনীতির প্রতি তাদের এক ধরনের ঘৃণাবোধ তৈরি হয়েছে। আমরা রাজনীতি করি বা আমাদের পূর্ববর্তী জেনারেশনরা যারা রাজনীতির সঙ্গে জড়িত, তাদেরকে তারা অ্যাকসেপ্টেবল দৃষ্টিকোণ থেকে দেখে না, বরং একটা সন্দেহের দৃষ্টিকোণ থেকে দেখে। কারণ আমাদের দেশে অনেকের ক্ষেত্রে রাজনীতি হলো আয় ইনকামের একটা হাতিয়ার হয়ে গেছে। আমাদের ইয়াং জেনারেশন এটাকে মোটেও পছন্দ করে না। আমি আমার ঘরের সন্তানাদেরকে দেখলেই বুঝতে পারি, সকালবেলা স্কুলে যাওয়ার সময় যখন হিউজ ট্রাফিক জ্যাম থাকে,
তখন তার পলিটিশিয়ান বাবাকে জিজ্ঞাসা করে, হোয়াট ডু ইউ ডু, why can't you solve even a simple problem of traffic jam? আর ইউ আর এ পলিটিশিয়ান। ডাউটের দৃষ্টিকোণ থেকে দেখে কোয়েশ্চেন করে, আস্ক করে, অ্যাটাক করে। ফলে জেনারেশন জি ইন বাংলাদেশ ইজ ভেরি ইন্টেলিজেন্ট, দে আর স্ট্রেট ফরওয়ার্ড, দে আর অনেস্ট পিপল, দে ওয়ান্ট সলিউশন, দে ডু নট ওয়ান্ট জিগজ্যাগ ডিসকাশন, দে ওয়ান্ট স্ট্রেট ফরওয়ার্ড সলিউশন অফ আওয়ার প্রবলেম। দ্যাট ইজ হোয়াট ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং। গভর্নমেন্টের হঠাৎ করে উপদেষ্টা হিসেবে এসে রাজনীতিবিদদের ক্ষমতায় বসানোর এই প্রক্রিয়া থেকে কবে মুক্তি পাবো? কবে মুক্তি পাবো? দেখেন, ডেমোক্রেসি আমাদের দেশে এখনো পর্যন্ত ইনস্টিটিউশনালাইজড হতে পারেনি। ফ্রম 1971 আনটিল টুডে আমরা ডেমোক্রেসিকে ইনস্টিটিউশনালাইজড হতে দেইনি। এখানে আপনাদের দেশের ইনস্টিটিউশনগুলো যত স্ট্রং, রুল অফ ল মেনটেন করে চলে, আমাদের দেশের ইনস্টিটিউশনগুলো ভঙ্গুর। কারণ কি? সেন্ট্রালাইজড পাওয়ার হওয়ার কারণে এক ব্যক্তি, দুই ব্যক্তি সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়। আপনাদের দেশের প্রাইম মিনিস্টারকে পুলিশ ডেকে জরিমানা করতে পারে, বিকজ পুলিশ ইজ ইনস্টিটিউশনালি পাওয়ারফুল, লিগালি পাওয়ারফুল। কিন্তু আমাদের দেশের প্রাইম মিনিস্টারকে প্রধান বিচারপতিও কিছু বলতে সাহস বোধ করে না। এই যে একটা ইনস্টিটিউশনাল মেকানিজম ক্রিয়েট না হওয়া, ইলেকশন কমিশন, অ্যান্টি কারাপশন কমিশন, চিফ কন্ট্রোল অ্যান্ড অডিটর জেনারেল, Chief Justice and Justices of the High Court and the Supreme Court, they cannot act independently. এবং এটাও দেখবেন, জার্নালিস্ট, বিজনেসম্যান, লয়ার, ডক্টরস আর পলিটিক্যালি ডিভাইডেড। এই সমস্ত কারণে আমাদের দেশে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে যেখানে পলিটিশিয়ানদের প্রতি এক ধরনের অনাস্থা রয়েছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় তার একমাত্র সলিউশন, যদি ডেমোক্রেসিকে ইনস্টিটিউশনালাইজড করা হয়, তাহলে পলিটিশিয়ানরা উইল বি রেসপেক্টেড। যদি ডেমোক্রেসির ইনস্টিটিউশনালাইজেশন না থাকে, তাহলে পলিটিক্স উইল বি এ ব্লেম গেম অ্যান্ড এ চান্স মিনিস্টার্স জব। যার যখন সময় মিলে যাবে সে তখন করে ফেলবে, যার যখন সময় চলে যাবে তিনি তখন গড়তে পড়ে যাবেন। দিস ইজ ভেরি আনসার্টেন ফিউচার অফ পলিটিশিয়ান। বিচার এমন একটা বিষয়, এটা আবেগ এবং অনুভূতির বিষয় না। বিচার অলওয়েজ ডিপেন্ডস অন অবজেক্টিভিটি অ্যান্ড এভিডেন্সেস। ইমোশনের ভিত্তিতে বিচার করা যাবে না। কোরআন শরীফ আয়াত আছে, ন্যায় বিচার করো, যদি তোমার বিরুদ্ধে যায়, তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, ইভেন তোমার পাড়া প্রতিবেশীর বিরুদ্ধেও যায়, ডু জাস্টিস। ফলে মিডিয়া সেন্সিটিভিটির কারণে আমাদের দেশে অনেক সময় মিডিয়া ট্রায়াল হয়ে যায়। আমরা অনেক সময়ই ন্যায় বিচার অবজেক্টিভলি করতে পারি না। আমাদের দেশে এরকম বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেন্সিটিভ কেস হয়েছে যেখানে এভিডেন্স অ্যানালাইসিস করলে আপনি দেখতে পারবেন দ্যার ইজ নো এভিডেন্স বাট দে ওয়ার গিভেন ডেথ সেন্টেন্স। কারণ কি? ওভারওয়েলমিং প্রেশার, মিডিয়া প্রেশারের কারণে বিচার বিভাগ প্রপারলি নার্ভাস সিস্টেমকে স্ট্রং রেখে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে। আবরার হত্যার ক্ষেত্রেও আমার বিবেচনায় বেশ কয়েকজন আসামির ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছে। একটা ইন্ডিপেন্ডেন্ট, ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ট্রাইব্যুনাল অথবা বিচার ব্যবস্থার মধ্য দিয়ে গেলে আমি যদি জাজ হতাম, আমি অনেককেই খালাস দিয়ে দিতাম, no matter who is doing what. ফলে বিচার মাস্ট বি কনসিডার্ড অবজেক্টিভলি। আমার ভাই হলেও বিচার, আমার বাবা হলেও বিচার, আমি হলেও বিচার। এই জন্য ফেয়ার ট্রায়ালের প্রসেসটাতে ইমোশনটাকে এখানে গুরুত্ব দিলে বিচার হবে না। তারপরেও আমি মানুষের যেহেতু ওভারওয়েলমিং ইমোশন, আমি হাইকোর্টে যে অংশটুকু করেছিলাম পরে আমি আর করিনি। ইন মাই হাম্বল অপিনিয়ন এজ এ লয়ার, ইট ওয়াজ মাই moral defeat. I could have taken strong stance because trial is trial, বিচার is বিচার, justice is justice, no matter who is he. আমাদের দেশে এক সময় আমরা গায়েবী মামলার কথা শুনেছি। গায়েবী মামলার কথা শুনে বুঝে আপনারা সবাই ব্যথিত হয়েছেন। আমার মনে আছে যে সমস্ত লোকেরা তার ড্রয়িং রুমে বসে নাস্তা খেতেন, তাদেরকেও বলা হতো সরকার বিরোধী ষড়যন্ত্রের কারণে তারা মামলার আসামি হয়েছেন। আপনাদের দেশে সেরকম হাজার হাজার লোক তখন অ্যাসাইলাম নিয়েছেন বিকজ অফ ভুতুরে কেস। ঘটনা নাই কিন্তু মামলা হয়ে গেছে, সম্পৃক্ততা নাই কিন্তু 10টা 20টা 100টা মামলার আসামি। এইবার কেউ 5 আগস্টের পরে বেশ কিছু লোক এরকম চান্স মিনিস্টারের দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন। কিছু নিরপরাধ লোককে বিভিন্নভাবে মামলার আসামি করার চেষ্টা করেছেন। আমি শুরু থেকেই তার বিরুদ্ধে ভোকাল ছিলাম এবং শেষ পর্যন্ত থাকব। আমি চাই না অতীতে আমাদের যে বিটার এক্সপেরিয়েন্স,
একই বিটার এক্সপিরিয়েন্স আবার দেশে ফিরে আসুক। নো ম্যাটার ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল আইডেন্টিটি, নোবডি শুড বি টর্চার্ড, ইনহিউম্যানলি ট্রিটেড। একজন ব্যক্তিকে একটা ফলস মামলার আসামি করলে তার পরিবারের কি হয়, তার কি হয়, তার আত্মীয় স্বজনের কী হয়, ভুক্তভোগী ছাড়া বাকিদের পক্ষে তা অনুধাবন করাও সম্ভব নয়। ফলে পার্টিকুলার অফেন্স যার বিরুদ্ধে আছে হি শুড বি ট্রাইড, স্পেসিফিক এলিগেশন যার বিরুদ্ধে আছে হি মাস্ট বি প্রসিকিউটেড, বাট ইররেসপেক্টিভ অফ এনি এলিগেশন কোনো ব্যক্তি বিশেষকে পছন্দ মতো ব্যক্তিগত শত্রুতার কারণে মামলার আসামি বানানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে আমি মনে করি। ডিসেম্বরের নির্বাচনেরও বিরুদ্ধে আমরা ছিলাম না, ফেব্রুয়ারিরও আমরা বিরুদ্ধে নই, এপ্রিলও বিরুদ্ধে আমরা নই। বাট আমরা বলেছি যে নির্বাচন জবরদস্তি করে আদায় করার বিষয় নয়। নির্বাচন হলো, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে ইলেকশন করতে চান। আমরা জুন মাসের মধ্যে আমরা কোনো দিন তারিখ নির্ধারণ করে অযথা প্রেশার দেইনি। আমরা বলেছি এর মধ্যে একটা সুইটেবল কনভেনিয়েন্ট ডেট ডিক্লেয়ার করতে। এরকম একটি মিসট্রাস্ট ক্রিয়েট হয়েছিল বাংলাদেশে। সকলের সঙ্গে কথা বলেছেন, বলে তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে বলেছেন ফার্স্ট হাফ অফ এপ্রিল তিনি এটা আয়োজন করতে চান। তারপরে এখানে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধান ব্যক্তির সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনাকে আমরা সবসময় ভালো চোখেই দেখি, কিন্তু জয়েন্ট স্টেটমেন্ট উইথ অ্যান পলিটিক্যাল পার্টি বাই দি গভর্নমেন্ট ইজ নট ট্র্যাডিশনালি রাইট। প্রথাগত দৃষ্টিকোণ থেকে পৃথিবীতে এরকম করে জয়েন্ট স্টেটমেন্ট হয় না। জয়েন্ট স্টেটমেন্ট হতে গেলে ইকুয়াল দুইটা এন্টিটি লাগে। যদি ইউকে সরকারের সাথে বাংলাদেশের সরকার জয়েন্ট স্টেটমেন্ট হতো, ইট কুড হ্যাভ বিন অ্যাকসেপ্টেড। কিন্তু পার্টিকুলার একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে সরকার যদি জয়েন্ট স্টেটমেন্ট ইস্যু করে, তাহলে আদার পলিটিক্যাল পার্টিজ হ্যাভ সে, তাদের তো কিছু বলার আছে, অন্যান্য স্টেক হোল্ডার তো দেশে আছেন। ফলে আমি মনে করি এটা গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে। জয়েন্ট স্টেটমেন্ট হয় ইকুয়াল টু এন্টিটির মধ্যে, জয়েন্ট স্টেটমেন্ট এভাবে হয় না। যেখানে 50টা এন্টিটি আছে, একটা এন্টিটির সঙ্গে জয়েন্ট স্টেটমেন্ট দেওয়া যায় না। ইট ইজ গ্রামাটিক্যাল মিস্টেক। সম্ভবত প্রফেশনাল লোকদের অ্যাডভাইস নেওয়া হয়নি, সেই জন্য এরকম হতে পারে। আর ইলেকশন করার ক্ষেত্রে ফ্রি ফেয়ার ইম্পার্শিয়াল ইলেকশন হোক, এটা আমরা চাই। এটা ফেব্রুয়ারিতে হলেও আমাদের সমস্যা নাই, এপ্রিলে হলেও আমাদের কোনো প্রবলেম নেই। আর আপনি বলেছেন এর মধ্যে ট্রায়াল শেষ হবে কিনা। দেখুন, বিচার তো একটা নির্ধারিত গতিতে চলবে, সেটা ট্রাইব্যুনালের কাজ, বিচার বিভাগের কাজ। আমরা এটাকে এভাবে ইনফ্লুয়েন্স করতে পারি না, ইনফ্লুয়েন্স করা উচিত না। তারপরে প্রাথমিকভাবে গতি দেখে যেটা বোঝা যায়, সব কেস শেষ করা সম্ভব হবে বলে আমার কাছে মনে হয় না, কিন্তু অল্প দু একটা কেস অক্টোবর নভেম্বরের মধ্যেও শেষ হয়ে যাবে বলে আমার অ্যাসেসমেন্ট বলে। আই এম নট দ্য অথরিটি, কিন্তু আমার কাছে মনে হয় এটা পসিবল, যে গতিতে চলছে এই গতিতে চলবে। এটা তো ডিফিকাল্ট হবেই, কারণ এটা তো প্রবাসী তো আর শুধু সিলেটে না, সারা দেশ জুড়ে আছে। এরকম ডিসপিউট তো সারা দেশ জুড়ে আছে। রংপুরের লোকেরাও থাকে, নোয়াখালীর লোকেরাও থাকে, চিটাগাংয়ের লোকেরাও থাকে। ইট মে বি এ ডিফিকাল্ট জব। আমি জানি না পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা, তো লেট মি এক্সামিন। আমাদের এখন যে আইন আছে সিপিসি, সিভিল প্রসিডিওর কোড অ্যান্ড দ্য ক্রিমিনাল প্রসিডিওর কোডে এরকম কোনো অপশন এখন নাই। তাহলে আগে আইনকে সংশোধন করতে হবে। তো লেট মি ডিসকাস উইথ দি কনসার্ন পিপল, তারা এই ব্যাপারে চিন্তা করছেন কিনা আমি আলাপ করে দেখব। তো হোয়াট এভার আই এম টেলিং, যে আপনি যে বলছেন যে আমাদের দেশে আসলে পলিটিক্যাল কালচার ইন রিয়েলিটিতে এখনও অনেক ডিফিকাল্টিজ আছে, যে ডিফিকাল্টিগুলো সত্যিকার অর্থে রিয়াল। আপনাদের এই দেশে ইলেকশন প্রসেস মেকানিজম, আর আমাদের দেশে আপনাদেরই বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা দেশে থাকে তাদের সঙ্গে আলাপ করে দেখবেন সাইকোলজিতেই অনেক ডিফারেন্স আছে। ফলে আমরা ট্রাই করছি টু কিপ পিপল উইথ আস, যেন আমরা আবার এলুফ না হয়ে যাই। অতি মডার্ন কথা বলতে গিয়ে জনগণের শিক্ষা দীক্ষার সঙ্গে আপগ্রেডেশনের প্রয়োজন। আমাদের দেশে এখনও ভোটিং রাইটস এক্সারসাইজ এগুলোর ক্ষেত্রে নানান ধরনের শক্তি প্রয়োগের বিষয় আছে, এটা ইউ নো ভেরি ওয়েল। ফলে আমরা এখনও এত মডার্নিটির দিকে যেতে পারিনি। তবে এই 5ই আগস্টের পরে এ টু জেড মানুষের মধ্যে চিন্তার ক্ষেত্রে বড় ধরনের একটা ধাক্কা লেগেছে বলে আমাদের কাছে মনে হয়। ফলে এখন টাইম টু ওয়ার্ক। আমরা ওয়ার্ক করার চেষ্টা করছি, হয়তো সাফিসিয়েন্ট না, বাট উই উইল ট্রাই টু অ্যাক্সিলারেট দি প্রসেস অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। আমরা চেষ্টা করছি এইবার একটা নেইবারহুড মডেল ক্রিয়েট করা। এই নেইবারহুড মডেল হলো আজ থেকে 1400 ইয়ার্স ব্যাক মদিনায়
যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে দেখবেন সকল দল মত বিশ্বাসের লোকেরা অংশগ্রহণ করেছিল। দিস মডেল ইজ কল্ড গ্রামাটিক্যালি নেইবারহুড মডেল। অর্থাৎ আমরা বাংলাদেশে রাজনীতি করি, আমাদের এখানে ধর্ম আছে, পথ আছে, মত আছে, ডাইভার্সিটি আছে, অন দি বেসিস অফ রেস, সেক্স, কালার এবং রিলিজিয়ান। এইবার আমরা চেষ্টা করব সকল ধরনের, সকল মতের, সকল পথের ব্যক্তিবর্গের মধ্যে একটা সম্মিলন ঘটানো যায় কিনা, এটা আমরা চেষ্টা করব ডিপলি, সিনসিয়ারলি। এই ক্ষেত্রে আমাদের কাছে মূল বিবেচ্য বিষয় থাকবে অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি। এই অনেস্টি ইন্টিগ্রিটির জায়গাটাকে গুরুত্ব দিয়ে বাকি ডাইভার্সিটিকে আমরা একসাথে আনার চেষ্টা করব। বাকি দেখা যাক কতটুকু সফল হওয়া যায়। আওয়ামী লীগের কর্মকাণ্ড সরকার সন্ত্রাস দমন আইনের 18 নম্বর ধারার 2 উপধারায় নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত অনেক আছেন, অনেক ভোটার আছেন, তাদের বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ধরনের স্টেক ছিল। হ্যাঁ, তারা অপরাধের সঙ্গে জড়িত হয়েছেন, বড় একটা অংশ দেশ ছেড়ে চলে গেছেন, কেউ কেউ পৃথিবীর বিভিন্ন জায়গায় অ্যাসাইলামও সিক করেছেন। কিন্তু বাংলাদেশের যে নাগরিকদের মধ্যে যাদের তাদের ব্যাপারে সাপোর্ট ছিল তা তো রয়ে গেছে, তা তো আছে। দিস ইজ রিয়ালিটি। আমরা কখনো রিয়েলিটির বিরুদ্ধে নই, আমরা রিয়েলিটিকে সবসময় এমব্রেস করার পক্ষে। ফলে যারা ভোটার আছেন তারা ভোট কাকে দিবেন তা নির্ভর করবেন কোন দল কী এজেন্ডা পেশ করছে তাদের সামনে। আমরা আমাদের এজেন্ডাগুলো পেশ করার চেষ্টা করব যেখানে নাকি ইররেসপেক্টিভ অফ রেস, সেক্স, কালার, রিলিজিয়ান হয়। সেই ক্ষেত্রে আওয়ামী সমর্থক মানুষরা কিংবা ভোটাররা কিংবা বিএনপির মধ্যে যারা ভোটার ছিলেন তারা, জামাতের মধ্যেও যারা প্রোগ্রেসিভ শ্রেণীর ভোটার আছেন তারা যদি জামাত ইসলামকে সাপোর্ট করে, এই ক্ষেত্রে ভোট দেওয়ার ক্ষেত্রে তো কাউকে বাধা আপনিও দিতে পারবেন না, আমিও দিতে পারবো না। ইট ইজ আপ টু দ্যাম, দে হ্যাভ দেয়ার ভোটিং রাইট। হ্যাঁ, অর্গানাইজেশন হিসেবে নিষিদ্ধ, কিন্তু ব্যক্তিগত ভোটাধিকার থেকে তো কেউ নিষিদ্ধ নয়। ফলে দে আর ফ্রি টু এক্সারসাইজ দেয়ার ভোটিং পাওয়ার ডিপেন্ডিং অন আমাদের ক্রিয়েটিভিটি যদি থাকে, এজেন্ডা যদি কেউ অ্যাকসেপ্ট করে, হি ক্যান কাস্ট ভোট ফর এনিবডি ইনক্লুডিং আস। অ্যাজিউমস দ্যাট ইট ইনক্রিজড, assumption is that it increased, বাকিটা people's confidence and trust. Public extensive sampling এর মাধ্যমে কোনো scientific survey was not done. অবজারভেশন থিওরিতে বিভিন্ন জন বিভিন্ন কথা বলে থাকেন। এটা হলো আশেপাশে অবজার্ভ করে যে যেটা বুঝতেছেন, যে যেটা দেখছেন তার উপর ভিত্তি করে মতামত প্রকাশ করছেন। কিন্তু আমাদের দেশে এক্সটেন্সিভ স্টাডি স্যাম্পলিংয়ের মাধ্যমে স্ট্যাটিস্টিক্স এখনও বের হয়নি। 2-4টা স্ট্যাটিস্টিক্স বের হয়েছে, আপনি তার পিছনে খুঁজলে দেখবেন স্যাম্পলিং ইজ ভেরি উইক। ফলে যেহেতু ইলেকশন কাছাকাছি আসছে, অনেক ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশনই এখন জরিপ প্রকাশ করতে চাইবে বলে আমার ধারণা। তো আশা করা যায় সেখান থেকে চিত্র পাওয়া যাবে। অ্যাজ অফ টুডে এক্সাক্ট কোনো চিত্র এখনও পাওয়া যায়নি। আমাদের ধারণা হলো চেঞ্জ হয়েছে, পজিটিভলি চেঞ্জ হয়েছে, কিন্তু সে কী পার্সেন্টেজ হয়েছে সেটার জন্য তো প্রপার স্যাম্পলিং ঠিক করে কান্ট্রি ওয়াইড জরিপ চালালে কিছুটা কাছাকাছি ধারণা পাওয়া যাবে, কিন্তু সেই কাজটি এখনো করা হয়নি। যেটা হয়েছে অবজারভেশন। সেকেন্ড বলছেন জোটবদ্ধ রাজনীতি বাংলাদেশে আগামী নির্বাচনকে সামনে রেখে হবে কিনা, এটা ইয়েট টু বি ডিসাইডেড। ইট ইজ টু আর্লি টু কমেন্ট। যেখানে আওয়ামী লীগের মতো বড় একটা রাজনৈতিক দল ইলেকশনকে কেন্দ্র করে কী ধরনের মেনুকরণে করবে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, এটাও একটা বড় ফ্যাক্টর। যে ইসলামী দলগুলো যেগুলো আছে, আরও ছোট ছোট দল আছেন, তারা কি ধরনের স্ট্যান্ড নিবে, এটাও একটা বড় ফ্যাক্টর। ফলে আগামীতে জোটবদ্ধ রাজনীতি হবে, এখনো পর্যন্ত এরকম কোনো জোটের তৈরি হয়নি। তবে হবে না এটা বলা ঠিক হবে না, বিভিন্ন দলের সাথে বিভিন্ন দলের আলাপ আলোচনা চলছে আন্ডার দ্য টেবল। আই ফুললি সাবস্ক্রাইব ইউর ভিউ, আই এম কমপ্লিটলি ইন ফেভার অফ ইউর ওপিনিয়ন। সেই জন্য আমরা কাজ করেছিলাম শুরু থেকেই যে আমাদের বিচার বিভাগের অধস্তন বিচার বিভাগকে, সেশনস কোর্ট থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট আদালত পর্যন্ত, পুরোটাকেই যেন আইন মন্ত্রণালয়ের করায়ত্ত থেকে পরিপূর্ণভাবে স্বাধীন করে দেওয়া হয়। আমরা রিফর্ম প্রপোজালে বলেছি, হাইকোর্ট ডিভিশনে আমরা একটা মামলাও করেছি, 116তে সংশোধন করে যেন রাষ্ট্রপতির কাছ থেকে
ক্ষমতাটা নিয়ে নেওয়া হয়, সেই মামলার রায় হবে খুব দ্রুতই। আর তৃতীয়ত আমরা বলছি সেপারেট বিচার বিভাগীয় সচিবালয় চাই আমরা, অর্থাৎ আইন মন্ত্রণালয় কাকে বেল দিবে, কাকে বেল দিবে না, কাকে শাস্তি দিবে, কাকে শাস্তি দিবে না, নির্বাচনের আগে কাকে সাজা দিলে ভালো হয় আর কাকে সাজা না দিলে ভালো হয়, এই যে একটা ছড়ি ঘোরান, এইটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাওয়া উচিত। এবং ম্যাজিস্ট্রেটটা ক্ষমতা এক্সারসাইজ করতে পারে না, কারণ আইন মন্ত্রণালয়ের সিগন্যালের কারণে ক্ষমতা এক্সারসাইজ করতে পারে না। তো এই টাইমে, এই সময়ে আমরাই হলাম সবচাইতে বেশি ফোর্সফুলি এই কথা বলেছি যে বিচার বিভাগের কোনো কিছুই আর এক্সিকিউটিভের হাতে থাকা ঠিক হবে না। তাদের প্রমোশন, তাদের বদলি, তাদের ডিসিপ্লিনারি রুলস সব কিছুই প্রধান বিচারপতির কাছে সেপারেট সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করে আসা উচিত। 22 তারিখে একটা বিচার বিভাগীয় কনফারেন্স আছে, এই বিচার বিভাগীয় কনফারেন্সে প্রধান উপদেষ্টা সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েটের ঘোষণা দিতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে। আমার মনে হয় যে রিফর্ম প্রপোজালটা যদি কারো দেখার সুযোগ হয় তাহলে দেখবেন এটা নানা ভাগে বিভক্ত। তার মধ্যে টোটাল আছে 116টা, 166টা। এর মধ্য থেকে আমরা বলতে চেয়েছি সবসময় যে বাংলাদেশে অথরিটারিয়ান গভর্নমেন্ট ডেভেলপ করার পিছনে মূল কারণ হলো একচ্ছত্র সাংবিধানিক ক্ষমতা। এই একচ্ছত্র সাংবিধানিক ক্ষমতা আমাদের বর্তমান সাংবিধানিক স্ট্রাকচারে প্রধানমন্ত্রীকে দেওয়া। আমরা এখানে বলেছি এটাকে চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনতে হবে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে আসতে হবে। তার কয়েকটি মাধ্যম। একটা মাধ্যম হলো একজন ব্যক্তি 2 বারের বেশি প্রাইম মিনিস্টার হতে পারবেন না সারা জীবনে। যে ব্যক্তি পার্টির প্রধান হবেন একই ব্যক্তি আবার সরকার প্রধান হতে পারবেন না, এ ডিফারেন্ট পারসন। এনসিসি নামে একটি প্রপোজাল করেছে, আমরা এটার সাথে এগ্রি করেছি ফুললি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল। এই ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলে আমরা বলেছি যে প্রধানমন্ত্রী সকল ব্যক্তিকে নিয়োগ দেবেন, তার এই ক্ষমতা থাকা উচিত নয়। ক্ষমতা থাকবে 7 সদস্য বিশিষ্ট ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলের হাতে। তারা পরামর্শ করে নির্বাচন কমিশনার কে হবে, চিফ জাস্টিস কে হবেন, অ্যান্টি কারাপশন কমিশনের প্রধান কে হবেন, চিফ কন্ট্রোলার অডিটর জেনারেল কে হবেন, এগুলো নির্ধারণ করবেন। একক ক্ষমতার মাধ্যমে এটি করা যাবে না। আমরা এটা বলেছি ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করা সম্ভব। রাষ্ট্রপতি কিন্তু এখন শুধুমাত্র পার্লামেন্টের এতে নির্বাচিত হয় এবং প্রধানমন্ত্রীর ছাড়া আর কারো কাছে তার আনসারেবলের কিছু নাই। সেই জন্য বলা হয়েছে যারা উপজেলায় পরিষদে থাকবে, যারা ইউনিয়ন পরিষদে থাকবে, তারাও রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যেন ভোট দিতে পারে, তার কথাও আমরা বলেছি। আমরা এটা বলেছি যে এই কনস্টিটিউশনাল পরিবর্তনগুলো যদি না আসে তাহলে ইলেকশন হয়ে গভর্নমেন্ট যেই হোক না কেন, ইভেন আমাদের দলও যদি ক্ষমতায় আসে, আমাদের দলও আবার ফ্যাসিস্ট আচরণ করাই শুরু করতে বাধ্য হবে, বিকজ অফ দি কনসেন্ট্রেশন অফ পাওয়ার। তো আমরা চাই এই কনসেন্ট্রেশন অফ পাওয়ারগুলো তাড়াতাড়ি স্ক্যাটার্ড করে দেওয়া হোক। আমরা বলেছি এগুলো ছাড়া ইলেকশন করা না করা, নতুন সরকারে অংশগ্রহণ করা না করা অর্থহীন হয়ে যাবে। সেম থিং উইল রিপিট এগেইন। প্রায় 13 বছর হয়ে গেছে। এই 13 বছর সময়ের মধ্যে তদন্তই শেষ করা যায়নি। ইট ইজ শেমফুল ফর বাংলাদেশ এবং টোটাল বিচার ব্যবস্থার জন্যই এটা অবমাননাকর এবং লজ্জাজনক। আমি একটা স্টেজে গিয়ে এই মামলার সঙ্গে সম্পৃক্ত হয়েছি অন বিহাফ অফ দ্য ফ্যামিলি অফ সাগর রুনি। সেখানে হাইকোর্ট ডিভিশন আর 6 মাস সময় বাড়িয়ে দিয়েছেন। প্রাইমারি তদন্তে দেখা গেছে এটা কিছু সেন্সিটিভ আছে, এই জন্য কিছু জিনিস আছে বলা যাবে না। যতটুকু বলা সম্ভব আমি সেটাই বলছি আপনাদেরকে। সেই তদন্তের একটা প্রোগ্রেস রিপোর্ট আসছে। এই প্রোগ্রেস রিপোর্টে দেখা গেছে যে বেশ কিছু ব্যক্তির ডিএনএ টেস্টের প্রয়োজন, একাধিক ডিএনএ স্যাম্পলিং করার প্রয়োজন, যেগুলো বাংলাদেশের যে সফিস্টিকেটেড মেকানিজম আছে এটা বাংলাদেশের জুরিসডিকশনের মধ্যে পড়ে না। সেই জন্য আমেরিকাতে পাঠানো হয়েছে, সেগুলো টেস্ট করা হচ্ছে। প্রপার আইডেন্টিফিকেশন অফ দ্য কালপ্রিট, সেখানে নির্ণয় করার চেষ্টা করা হচ্ছে যে হত্যাকারী কারা, কনস্পিরেটর কারা, সেটা নির্ণয় করা যায়নি এখনো। ফলে আমি যতটুকু দেখেছি দ্য ওয়ার্ক ইন প্রোগ্রেস, 5 সদস্য বিশিষ্ট একটা টাস্ক ফোর্স গঠিত হয়েছে। সেখানে গভর্নমেন্টের ইফিশিয়েন্ট ইনভেস্টিগেশন করে যারা, তাদেরকে সিলেক্ট করে নিয়ে এসে এই টাস্ক ফোর্সে দেওয়া হয়েছে, দিয়ে তারা তদন্ত কাজটি করছেন। এখনও
তার শেষ কুল কিনারা খুঁজে পাননি। যতটুকু পেয়েছেন তাতে প্রগ্রেস আছে, কিন্তু কনক্লুশন হয়নি। ক্লুলেস ক্রাইম, ক্লুলেস মার্ডার। সেখানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যেটা দেওয়া হয় টু দি পুলিশ ইন থ্রু আউট দ্য গ্লোব, সারা দুনিয়ার সব জায়গায় আছে এরকম ফার্স্ট ইনফরমেশন দেওয়া যায়, যেখানে প্রাইমারি পারপিট্রেটর ইজ নট ডিটেক্টেড। কিন্তু আপনাদের দেশে তদন্ত শেষ করার আগে, প্রপারলি চার্জ করার আগে কাউকে অ্যারেস্ট করা হয় না। আমাদের দেশে অসুবিধা হলো ওই ডিউরিং ইনভেস্টিগেশনে অজ্ঞাতনামা লোকদেরকে অ্যারেস্ট করে। সো দিস ইজ হোয়াট ইজ ব্যাড থিং। আমরা কিন্তু ট্রাই করছি এইবার সিআরপিসিতে আপনারা দেখবেন ফৌজদারি কার্যবিধিতে একটা সংশোধন আনা হচ্ছে, সেটা হলো প্রাথমিক তদন্ত নামে। মামলা করলেই মামলা নিবে না, মামলাটা প্রাথমিক তদন্ত করে প্রাইমারি স্যাটিসফ্যাকশন পাইতে হবে যে যাদের বিরুদ্ধে এলিগেশন আছে তারা আসলেই জড়িত আছেন কিনা। এটা যদি প্রাইমা ফেসি প্রমাণিত হয়, অনলি দেন কেস উইল বি লস্ট। সো দ্যাট ইজ এ গুড সেফগার্ড উই আর ট্রাইং টু ইমপ্লিমেন্ট। আপনি আইনের নাম বলছেন, ওই আইন কিন্তু কার্যকর আছে, এই সরকারের আমারও কার্যকর আছে। যদি এরকম কারো বাড়িঘর বেদখল হয়ে গিয়ে থাকে, ইউ ক্যান স্ট্রেট ফরওয়ার্ড গো টু বাংলাদেশ, দেয়ার ইজ এ স্পেশাল কোর্ট ফর দ্যাট, যেখানে 90 ডেজের মধ্যে ইট উইল বি অ্যাক্টেড আপন। ফলে দিস ল স্টিল অ্যাক্টিভ। আপনারা যদি এই ব্যাপারে ফার্দার কিছু জানতে হয় তাহলে আমাদেরকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করলে উই উইল হেল্প। এনসিপির সঙ্গে জামাতের জোট হওয়ার সম্ভব কিনা বা হচ্ছে কিনা, যখন ইসলামিক দলগুলোর সঙ্গে জোট হচ্ছে এই কথা তো আমি বলিনি। আমি বলছি যে জোটের রাজনীতি হবে কি হবে না, এটা ইয়েট টু বি ডিসাইডেড। আর সেকেন্ড প্রশ্ন হলো এনসিপির সঙ্গে হবে কিনা। হ্যাঁ, রাজনৈতিক দল যারা করেন তারা কারোর সাথেই তো ইলেকশনের আগে জোট করতে কারো কোনো বাধা নাই, কিন্তু ডিপেন্ডিং অন কার কৌশলগত দিক কী হবে। এটা তো একটা স্ট্র্যাটেজিক বিষয়। জোটের রাজনীতি থাকা না থাকা এটা তো পার্টিকুলার একটা পারপাসকে সামনে রেখে করবে। শুধু জামাত ইসলামী চাইলেই কি হবে, এনসিপিকে তো যেতে হবে, এবং তাদের কার কি স্ট্র্যাটেজি হয় এটা এখন পর্যন্ত তো ডিসক্লোজ হয়নি। ফলে কেউ যদি বলে যে জামাতের সঙ্গে এনসিপির একটা বিশেষ সম্পর্ক আছে, দেখুন যে ছাত্ররা 5 আগস্ট ঘটিয়েছে তাদের প্রতি সকলেরই কম বেশি দুর্বলতা আছে। শুধু এনসিপি কেন, জামাত ইসলামী কেন, বিএনপিরও আছে। শুধু বিএনপি কেন, ব্যক্তিগতভাবে আপনার আমার সকলেরই অনেকেরই আছে। এই 5 আগস্টের মতো এরকম এক দুর্বোধ্য কাজ যারা করতে পেরেছে তাদেরকে তো আমরা রেসপেক্টের দৃষ্টিকোণ থেকেই দেখাই উচিত, সকলেরই উচিত। আর সেকেন্ড হলো অযথা আনকমফোর্টেবল সিচুয়েশন করা জামাত ইসলামের রাজনীতির অংশ না। শিষ্টাচার, ডিসকাশন, এগুলো জামাত ইসলামী খুব সফিস্টিকেটেডলি মেনটেন করার পক্ষে। একজন মানুষের ব্যাপারে অযথা মন্তব্য করা, বাজে কথা বলা, এগুলোকে আমরা কোনোভাবেই অ্যাপ্রুভ করি না। তবে পারস্পরিক আলোচনার রাস্তা ওপেন থাকতেই হবে। আর থার্ড বলছেন জুলাই গণ অভ্যুত্থানে আবদুল্লাহ আল মামুন, ইট ইজ এ রং প্রপাগান্ডা, ইট ইজ এ বড় ধরনের প্রপাগান্ডা। এটাকে আপনারা কেউ বিশ্বাস করবেন না। দিস ইজ টোটালি এ ফলস ইনফরমেশন। জীবনে অনেক চ্যালেঞ্জিং কাজ করেছি, মামলা করেছি। আমার কাছে আমার এলাকায় এই ডাইভার্সিফাইড পিপলের সামনে গিয়ে নিজেকে পেশ করে তাদের সমর্থন আদায় করাও একটা চ্যালেঞ্জিং বিষয়। আই লাভ টু টেক চ্যালেঞ্জেস অ্যান্ড দিস ইজ মাই ইনহেরেন্ট বিহেভিয়ার। এটা আমার একটা স্বভাবজাত প্রকৃতি, যেখানে চ্যালেঞ্জ থাকে সেটা নিয়ে কাজ করতে আমি অপেক্ষাকৃত কমফোর্টেবল মনে করি। ফলে আমি মনে করি ডেসপাইট হ্যাভিং নানান ধরনের পার্থক্য, মত পার্থক্য, এটাকে রেখেও যদি আমি সবাইকে এক জায়গায় আনতে পারি তবেই না আমি চ্যালেঞ্জিং সিচুয়েশন মোকাবেলা করতে পারলাম। আর যেখানে হিটারোজেনিয়াস সোসাইটি না, হোমোজেনিয়াস সোসাইটি, সবাই একরকম, সবাই এক কথা বলে, সেটাকে ইউনাইট করার মধ্যে খুব বেশি তো ক্রেডিটের কিছু নাই। কিন্তু যেখানে এইরকম বৈপরীত্য থাকে, চিন্তার, চেতনার, কথার, কালচারের, কৃষ্টির, ধর্মের, সকলকে যদি কমন এজেন্ডায় ঐকমত্য পোষণ করানো যায় তাহলেই চ্যালেঞ্জটা সত্যিকার অর্থে মোকাবেলা হবে। হিন্দু ধর্মাবলম্বী যে ভোটগুলা, এগুলাকে টানতে আপনার ক্যারিজমেটিক ইয়ে কি, আসলে আপনার পরিকল্পনা নাকি, আপনি কিভাবে কাজ করেন? শিক্ষার কোনো ধর্ম নাই, স্বাস্থ্যের কোনো ধর্ম নাই, যোগাযোগের কোনো ধর্ম নাই, শিষ্টাচার, সভ্যতা, ভব্যতার কোনো ধর্ম নাই। শেষ পর্যন্ত মানুষের জীবন মানের উন্নয়নের কোনো ধর্ম নাই। সকলেরই তা দরকার, ইররেসপেক্টিভ অফ রেস, সেক্স, কালার এবং রিলিজিয়ান।
সকলেরই স্বাস্থ্যের প্রয়োজন, শিক্ষার প্রয়োজন, যাতায়াতের প্রয়োজন। আমি এই কমন ইস্যুগুলোই অ্যাড্রেস করার চেষ্টা করছি, যা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রয়োজন। আশা করি আমাদের এই আহ্বানে অনেকেই বিশ্বাস রেখে আমাদের এই কথায় আস্থা আনবেন বলে আমাদের প্রত্যাশা। রিফর্ম প্রপোজালের কথা বলা হয়েছে, তার মধ্যে ওয়ান অফ দি মেজর ইস্যু ইজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহাল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে গিয়েছিল 15তম সংশোধনীর মাধ্যমে। ইতোমধ্যে হাইকোর্ট বিভাগ সেই 15তম সংশোধনী বাতিল করে দিয়েছেন। একই সাথে সুপ্রিম কোর্টের যে রায়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল, সে রায়ের বিরুদ্ধে 3টা রিভিউ পিটিশন ফাইল হয়েছে। একটা ফাইল করেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, একটা ফাইল করেছে জনাব বদিউজ্জামান সুজন সহ আরও কিছু মানুষ মিলে, আরেকটা ফাইল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এই 3টা ট্যাগ হয়ে সুপ্রিম কোর্টে শুনানির জন্য এসেছে, যেখানে কেয়ারটেকার গভর্নমেন্টের রেস্টোরেশন অফ কেয়ারটেকার গভর্নমেন্ট বা কেয়ারটেকার গভর্নমেন্টের পুনরুজ্জীবন চাওয়া হয়েছে। ফলে একই সাথে রিফর্ম প্রপোজালের মধ্যে মেজর ইস্যু হিসেবে তারা বলছেন মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে 90 ডেজ, ক্ষেত্রমতে আরও 2 মাস 5 মাস সময়ের ভিতরে কেয়ারটেকার গভর্নমেন্ট ইলেকশনের ব্যবস্থা করবেন। এতে সকলেই একমত হয়েছে। ফলে আমার ধারণা কেয়ারটেকার সরকারের ব্যাপারে আর কোনো দ্বিমত কোনো রাজনৈতিক দলের মধ্যেই নাই, এটা হয়ে যাবে। আর 10 মাসের মধ্যে সব রিফর্ম করা সম্ভব, ইটস ডিফিকাল্ট, কোয়েশ্চেনটা ডিফিকাল্ট, সব রিফর্ম করা হয়তো পসিবল না। কিন্তু আমরা বলেছি যেগুলো ঐকমত্য হবে। জুলাই চার্টার ঘোষণা হতে যাচ্ছে জুলাই মাসে। এই জুলাই মাসের জুলাই চার্টারে রিফর্ম প্রপোজালগুলো ছোট হয়ে আসতেছে, সেখানে সকল পার্টিকে স্বাক্ষর করতে হবে। এই স্বাক্ষর করা যে সমস্ত ইস্যু থাকবে, সেই ইস্যুগুলো সংস্কার করেই নির্বাচনের রাস্তা ওপেন করতে হবে। এবং সরকার যে রোডম্যাপ দিচ্ছে, তারা বলছে তারা যে রোডম্যাপ দিতে চায় তার মধ্যে এগুলো করেই নির্বাচনের দিকে যাবে। আমরা মনে করি রিফর্মটা ইম্পর্ট্যান্ট। আমরা এটাও মনে করি না যে একটা সুনির্দিষ্ট দিনে নির্বাচন হয়ে যেতে হবে। আমরা বলছি রিফর্ম, বিচার আর নির্বাচন এটা কোরিলেটেড, একটা রেখে আর একটা অর্থহীন হয়ে যাবে। ফলে 3টার সঙ্গে মিল করেই যেন নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা হয়।